দর্শক, যখনই আমরা কোনো ব্যবসার কথা চিন্তা করি আমাদের মাথায় আসে খামার করার কথা, আর যখন আমরা খামার করার কথা চিন্তা করি তখন মাথায় আসে গরুর খামারের কথা। আর গরুর খামারের ক্ষেত্রে স্বভাবতই আমাদের মাথায় প্রথমেই চলে আসে ডেইরি ফার্মের কথা। আজকে কিন্তু দীপ্ত কৃষি টিম চলে এসেছে সাভারের আশুলিয়ার পবনা টেক রাফিন ডেইরি হাউসে। এই হাউসের স্বত্বাধিকারী রাশেদুল ইসলাম ভাই। আজকে তার কাছ থেকেই আমরা ডেইরি ফার্মের আদ্যোপান্ত নিজেরাও জানবো এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। পুরো পর্ব জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি নূরে জান্নাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে চলে আসলাম আপনার খামারটা এত সুন্দর সাজানো গোছানো, একটু শুরু গল্পটা জানবো। আমি আপনার পড়ালেখা শেষ করার পরে ভাবলাম যে কিছু একটা করতে হবে। এই আমার অনেক বিজনেস ছিল, এই বিজনেসের আলোকে চিন্তা করলাম যে আমার এই বিজনেসের ইনকামগুলো যে কোনো এক জায়গায় ডিপোজিট করা দরকার। তখন আমার এক অভিজ্ঞ লোক ছিল যার পরামর্শ নিয়ে আমি চলি। সে আমাকে পরামর্শ দিল যে তুমি একটা ডেইরি খামারের প্রজেক্টে তুমি ইনভেস্ট করতে পারো। তখন আমি এই প্রজেক্টটা সিলেক্ট করে নিলাম। আর এই প্রজেক্টে উদ্যোক্তা হওয়াটা সহজ, এই কারণে আমার এই প্রজেক্টে আসা। এই যে ভাই আপনি বলছেন যে এই প্রজেক্টে উদ্যোক্তা হওয়া সহজ, এটা কেন বলছেন? এটা বলার কারণ হলো যে যেমন আপনার অল্প টাকাও যদি থাকে আপনি গাভী কিনা শুরু করতে পারতেছেন, গরু কিনা শুরু করতে পারতেছেন। এই কথাটা বলার উদ্দেশ্য আমার এইটাই। আচ্ছা, সেটা না হয় বুঝতে পারলাম ভাইয়া যে গরু বা গাভী কিনতে পাচ্ছে, কিন্তু এটাই তো যথেষ্ট না, এটা ইনফ্রাস্ট্রাকচারের দরকার হয়। যেমন একজন গার্মেন্টস যদি সে গার্মেন্টসের বিজনেস শুরু করে তার কিন্তু কোটি কোটি টাকার দরকার হয়। কিন্তু খামার আর কৃষি প্রজেক্টে ইনভেস্ট করতে গেলে আপনার কোটি কোটি টাকার দরকার হবে না। আপনার কৃষি খাতে হালকা একটু মেধা জানা থাকতে হইব, প্লাস আপনার কিছু মূলধন হলে আপনি শুরু করতে পারবেন। তাহলে আপনি আসলে কত অ্যামাউন্ট দিয়ে শুরু করেছিলেন? আমি মেবি 30 লাখ টাকা দিয়ে শুরু করেছিলাম। 30 লাখ টাকা দিয়ে শুরু করেছেন। তাহলে কতগুলো গাভী দিয়ে? আমি 10টা গাভী দিয়ে শুরু করছি। 10টা গাভী দিয়ে। কি জাতের ছিল সেগুলো? আমার গাভী একটা গাভী ছিল জার্সি জাতের। আচ্ছা। আর সবগুলো গাভী ছিল ফ্রিজিয়ান জাতের। এই যে একটা জার্সি ছিল এবং 9টা ফ্রিজিয়ান ছিল, সবগুলো তো একসাথে পেলেছেন, তো কি মনে হয় কোনটা দুধ বেশি দিয়েছে বা আপনি মনে করেছেন যে ডেইরি ফার্মের জন্য উপযোগী? এখন আপনার ফ্রিজিয়ান গরুগুনির গাভী আছে ফ্রিজিয়ান, এই গাভীগুনির দুধ দেওয়ার পিরিয়ড টাইমটা বেশি, মানে সময়কালটা বেশি। আর জার্সি গরুর দুধ দেওয়ার পিরিয়ড কাল কম, মানে ও আপনার দুধ দিবে ওর সময়কালটা কম। আর ফ্রিজিয়ান গরু দুধ বেশি দেয়, জার্সি গরু দুধ বেশি দেয়, কিন্তু জার্সি গরু পালার একটা সুবিধা হলো জার্সি গরুতে আপনার রোগ নাই বললেই চলে। আচ্ছা, একেবারে রোগ নাই। আর ফ্রিজিয়ান গরুতে আপনার রোগ হয়। আচ্ছা, এইটুকু। আর খামার করতে গেলে প্রত্যেকটা খামারেরই উচিত হলো দুধ দুবর্তী যে গাভীগুলো আছে সেখানে জানি দুধ বেশি দেয় সেই গরু সিলেক্ট করা। আর এই দুধ বেশি দেওয়ার গরু হলো ফ্রিজিয়ান গরু। জার্সি গরু যদি আমাকে দুধ দেয় 250 দিন বা 230 দিন, ফ্রিজিয়ান গরু আমাকে টানা দুধ দিবে 300 দিনের উপরে। আর আমি যতদিন নিতে পারবো ও ততদিন দিতে পারে। কিন্তু ফ্রিজিয়ান গরু কিন্তু আমাদের ও যখন গর্ভবতী হয়ে যায় তখন আমাদের ওকে খাবার কম দিয়ে দুধ বন্ধ করা লাগে। আর জার্সি গরুর বন্ধ করা লাগে না, ও অটো বন্ধ হয়ে যায়। আপনারা কি এখানেই ডেলিভারি প্রসেসটা করে থাকেন? হ্যাঁ, সব আমাদের যে কর্মচারীরা আছে সবাই ডেলিভারি করতে পারে, এবং আমি নিজেও ডেলিভারি করতে পারি। আচ্ছা, তো প্রথমে যখন নিয়ে আসেন তখন তো আপনি জানতেন না কিভাবে ডেলিভারি করতে হয় বা এই প্রসেসটা, আপনি কি কোথা থেকে প্রশিক্ষণ নিয়েছেন? না, আমি কোথাও থেকে প্রশিক্ষণ নিই না, আমি দেখতে দেখতে শিখে গেছি। আর এই সেক্টরটা আমার মনের সাথে মিশে আছে। আমি এই সেক্টরে প্রথম থেকে অনেক সময় দিছি। আমি নিজে কখনো অলস থাকি নাই। তাহলে একটু জানতে চাইবো ফ্রিজিয়ানের কি ধরনের রোগবালাই আসলে হয়? ফ্রিজিয়ান গরু যদি প্রপার মেইনটেইন করতে না পারে, যেমন ধরেন অতিরিক্ত গরমের সমস্যা হয়ে যায়, তার বাদে ওরা আপনার ম্যাস্টাইটিস সমস্যাটা বেশি হয়। কিন্তু প্রপার ট্রিটমেন্ট করলে আবার ও ম্যাস্টাইটিস হবে না। যদি আপনার ফ্লোর পরিষ্কার রাখা যায় ঠিকমতো, ওকে জীবাণু খামারে কেউ ঢুকলেই জীবাণুনাশক দিয়ে ঢুকাইলে ওর ম্যাস্টাইটিস হবে না। বেসিক্যালি এই ম্যাস্টাইটিস রোগটাই ফ্রিজিয়ান গাভীর বেশি হয়। কিন্তু এটা প্রপার ম্যানেজমেন্টের কারণে ম্যাস্টাইটিস আবার হবেও না। এখন যেমন আমাদের খামারে ম্যাস্টাইটিস নাই বললেই চলে, কিন্তু শুরুর দিকে আমি খুব তাজ্জব হয়ে যেতাম যে গাভী কি কিনলাম এইটা, মানে কিছুদিন মানে না জানলে যা হয় আর কি, ওলান শক্ত হয়ে যেত, বুঝতে পারতাম না। কিন্তু এখন আর এই সমস্যাটা আমাদের আল্লাহর রহমতে নাই। ইদানিং তো আসলে আমরা দেখছি অ্যানথ্রাক্স নামক একটা রোগ ছড়িয়ে পড়েছে, যেটা অনেক আগেও ছিল, অনেক সময় হয়তো রক্ষণাবেক্ষণের জন্য বা বিভিন্ন কারণে হয়ে থাকে। তো আপনার খামারে বা আশেপাশের খামারে কি আপনি এই ধরনের কিছু জানেন কিনা? না, আল্লাহর অশেষ রহমতে আমরা কখনো অ্যানথ্রাক্সের শিকার হই নাই।
আর আল্লাহ যেন ভবিষ্যতে না দেয়, এই দুই আল্লাহ তাআলার কাজ করি। আর অ্যানথ্রাক্স রোগটা টোটালি খামারের ম্যানেজমেন্টের উপরে নির্ভর করে। ভাইয়া এখন একটু জানতে চাই ইনফ্রাস্ট্রাকচারটা সম্পর্কে, মানে আপনি যে এই যে কনস্ট্রাকশনটা তৈরি করেছেন কেমন কি খরচ হয়েছে, এমন খোলামেলা করে কেন করলেন, পুরো ব্যাপারটা একটু যদি আমাদের বলেন। বিষয়টা হলো এটা ওরা গরু বলে যে ওদেরকে আরাম দেওয়া যাবে না তা না। যেমন আমরাও যেমন আটো সাটো ঘরে যখন থাকি নিজের কাছে কি ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসে এরকম। তো আমরা যদি নিজেরা যদি একটা বড় ঘরে থাকতে পারি, নিজেদের মন মানসিকতা ভালো থাকে, কাজে করবে মন ভালোবাসে, ঠিক ওই সুবাদেই আমার প্ল্যান যে গরুগুনি একটু ভালো থাকুক, একটু আলো বাতাস থাকুক, ভেন্টিলেশনে থাকুক। আর ওদেরকে যদি ঠিকমতো ভেন্টিলেশন না দেওয়া যায় তাহলে ওরা আপনার ভালো কিছু দিবে না। যেমন আপনার ওরা যদি ভিটামিন ডি না পায় তাহলে প্রেগনেন্ট ঠিক টাইম মতো হবে না, গর্ভবতী ঠিক টাইম মতো হবে না। তখন কি হবে, একটা খামারে লস হবে। তো এই সেট করতে ওচা করার উদ্দেশ্য হলো এটা, জানি আলো বাতাসটা ঠিক মতো আসে আর আমার গরুগুনি জানি আলো বাতাস ঠিক মতো পায়, সুস্থ থাকে। আচ্ছা, এই কনস্ট্রাকশনের পেছনে খরচ কি হয়েছে সেটা খরচ এই কনস্ট্রাকশনের পিছে আল্লাহর রহমতে 30 লাখ টাকার যায় নাই, মানে আমি তো দাপে দাপে খরচ করছি। তো এই শেডটা করতে, এই গাভীর শেডটা করতে আমার 15 লাখ টাকার মতো গেছে। 15 লক্ষ টাকার মতো গিয়েছে। কতটুকু জায়গার উপরে আসলে করেছেন সেটা? গাভীর শেডটা করা আপনার 15% জমির উপরে। 15% জায়গার উপরে। ভাই এখানে গরু তাহলে এই ইনফ্রাস্ট্রাকচারের নিচে কতগুলো আছে? আমার টোটাল গরু আল্লাহর অশেষ রহমতে 104টা আছে। 104টা। এটা নিচেই তো আছে, এই শেডের নিচেই? না, এই শেডের নিচে শুধু গাভী আমরা। আচ্ছা। যে গরুগুলো আমাদের যে গাভীগুলো দুধ দেয় এই শেডের নিচে ওই গাভী। তো সেই কতগুলো আপনি রেখেছেন? এখানে 46টা আছে। ভাই এই যে 104টা গাভী আপনার এখন রয়েছে, তো এগুলোর মধ্যে আপনি তো 10টা নিয়ে শুরু করেছিলেন, এতগুলো কিভাবে হলো? আপনি আরো কিনেছেন নাকি আসলে এই যে বাচ্চা দিয়েছে সেগুলোই বড় করেছেন? এর মধ্যে কয়েকটা গাভী পরে কিনা হয়েছিল। আচ্ছা। আর বাকি গাভীগুলো আমার এই জায়গায় বাচ্চা থেকে গাভী হয়েছে। এখন আসছে একটা খামারে যখন কেউ কোনো উদ্যোক্তা লাভবান হতে চায় তখন সে লাভবান হবে যখন তার নাতির ঘরের পুতি হবে, তখন সে লাভবান হবে। আর এই বিজনেসটা যেহেতু আমি আমার ভবিষ্যৎ চিন্তা করে নেওয়া হয়েছে, সে কারণে আমি প্রত্যেকটা গাভী যখন ইনসেমিনেশন করি তখন অবশ্যই ভালো ভালো জাতের বুলের বীজে আমি ইনসেমিনেশন করি। তাহলে ভাই একটু গরুগুলোকে ঘুরে ঘুরে দেখি, চমৎকার সব গাভী দেখতে পাচ্ছি, একটু ঘুরে সবকিছু দেখি। চলো। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাই বকে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। চমৎকার সব গাভী আশেপাশে দেখছি, এগুলো একটু ধরে ধরে দেখবো, জাতগুলো সম্পর্কেও জানবো। এই যে দেখছি ভীষণ ভালো একটা সাইজের, কিন্তু কেমন ওজন হতে পারে? গাভীটার ওজন হইব আপনার মিনিমাম 300 কেজি। 300 কেজি। আচ্ছা, একটু জানবো যে এটার আসলে জাতটা কোথাকার বা কিসের? এটা হলো মুন্ডি জাতের একটা গাভী। ওর মা হলো ফিজিয়ান, ও ফিজিয়ান। ওর মা খুব ভালো দুধ দেয়, ও ভালো দুধ দিতেছে। আর এটা প্রথম ল্যাকটেশন। এই যে দেখতে পাচ্ছি শিং নাই, আপনি বলছেন মুন্ডি, এটা একটু বুঝিয়ে বলুন। এটা আমাদের যখন বাচ্চা গাভী যখন বাচ্চা প্রসব করে তখন আপনার বাচ্চার বয়স যখন 21 থেকে 41 দিন থাকে, তো 21 থেকে 41 দিনের ভিতরে ওদেরকে আমরা ডিহর্নিং করে ফেলি। আচ্ছা আচ্ছা। ডিহর্নিং করার পরে আল্লাহর অশেষ রহমত ইনশাআল্লাহ মুন্ডি হয়ে যায়। আর শিং হয় না। আর মুন্ডি গরু পালার একটা সুবিধা হলো ও আপনারে ওই যে আমরা কি বলি বাংলা ভাষায় গুতা দেয়, গুতা দিলে আপনার ইনজুরি করতে পারবে না। আর লালন পালন করা সহজ। আচ্ছা, এই কারণে আমরা মুন্ডি করি। আর মুন্ডি গরুর দুধের পরিমাণটা বেশি হয়। দুধের পরিমাণ বেশি হয়। অন্যান্য গাভীতে কত হয় আর এই গাভীতে কত হয় তাহলে? অন্যান্য গাভী কিন্তু আমি জাত উন্নয়ন করছি, তো এই সাইডের যে কয়টা বাচ্চা গাভী হয়েছে এই সবগুলো বাচ্চা আমার দুধের কোয়ালিটি, দুধের পরিমাণ অনেক ভালো, অনেক বেশি। আচ্ছা আচ্ছা। তথ্যগুলো আপনি সংরক্ষণ করছেন কিভাবে? তথ্যগুলো আমি সফটওয়্যারে সংরক্ষণ করছি, প্লাস আমাদের হার্ড কপি আছে। আচ্ছা ভাইয়া, এখন কত কেজি দুধ দিচ্ছে আপনার এই গাভীগুলো? এই গাভীটা যেমন এইটা হলো ওর মার আইডি হলো 21 নাম্বার, ও হলো টুনটুনির বাচ্চা। ওর বাবা একটা খুব ভালো একটা সাবার একটা ভালো
বলছিল যে বুলটা কিনা সাভার যে এআই ডিপার্টমেন্ট আছে ওনারা ইউএস থেকে নিয়ে আসছিল। আচ্ছা, ও হলো 648 নাম্বার ইউএস বুলের বাচ্চা। আল্লাহর রহমতে আমি খুব ভালো একটা বাচ্চা পাইছি, আর খুবই সৌভাগ্য যে মেয়ে বাচ্চা পাইছিলাম। আচ্ছা। ও আমারে এখন 25টার উপরে দুধ দেয়। আচ্ছা, 25 লিটারের উপরে? 25 লিটারের উপরে দুধ দেয়। আর ও হলো এটা প্রথম ল্যাকটেশন। ওর সাইজ আচ্ছা আচ্ছা সাইজ আপনি গরু দেখলে বুঝতে পারবেন যে ভালো বীজ দিলে কোনো খামারে যদি ভালো বীজ দেয় তাহলে ইনশাল্লাহ সে আস্তে আস্তে উপরের দিকে যেতে পারবো। আর এটা ধরেন বিভিন্ন এআই কর্মী আছে, তারা আইসাই ধরেন টাকার লোভে একটা বীজ দিয়ে চলে যায়, কিন্তু এটা করা যাবে না। যে কিনা খামার করতে চাইবো তারা অবশ্যই জিজ্ঞাসা করতে হবে যে আপনি যে বীজটা দিচ্ছেন সেই বীজটা কোন বুলের বীজ, আমাকে একটু নেটে দেখান যে তার মার গেটআপটা কি, তার নানির গেটআপটা কি, এটা যাচাই করে তারপর বীজ দিতে হবে। যে কাজটা আমরা করি, আমরা কোন একটা গাভীরে বীজ দিতে গেলে যে বুলটার বীজ ইউজ করবে এইটা দেওয়ার আগে আমি নেটে ঘাটাঘাটি করি যে এর পিপি কত, কত আছে, আরপিএম কত আছে, কিন্তু যাচাই বাছাই করে তারপরে দিই। আচ্ছা, এইটা দিচ্ছে আপনাকে 25 লিটার দুধ। তাহলে অন্য যে গাভী আছে মানে সর্বোচ্চ দুধ দেয় কোন গাভীটা? আমার সর্বোচ্চ দুধ দেয় এই শেডের হলো যে একটা গাভী আছে পায়রা গাভী, আর একটা হলো সাদা কালো গাভী। আর দুধ দেওয়ার বেশির বিষয়টা এটা সাইজের উপরে নির্ভর করে না, এটা নির্ভর করে ওর কোয়ালিটির উপরে। ওই দুইটা গাভী আমার সর্বোচ্চ দুধ দেয়, একটা 27 কেজি দেয় আর একটা 27-28, এরকম দুইটার মধ্যে কম্পিটিশন থাকে। আচ্ছা আচ্ছা, তাহলে একটু জানতে চাই, এটা তো হচ্ছে এক একটা গাভী কত দেয়, কিন্তু মোট কত লিটার দুধ আপনি দৈনিক পাচ্ছেন? আমার খামারে 420 থেকে 450 এরকম আসে। 420 থেকে 450 লিটার দুধ আশেপাশে কি বিক্রি হয়ে যায়? হ্যাঁ, আমি আশেপাশে বিক্রি হয়ে যায়। আচ্ছা, সেই বিক্রির মানে জায়গাটা কোথায়? বিক্রির জায়গাটা হলো যেমন মিষ্টি দোকানে বিক্রি করি, রসের মিঠাই, তার বাদে হোম ডেলিভারি লোকেরা আমার কাছ থেকে নিয়ে সেল করে, এই লোকেরা নেয়। তারপরে হলো যে আমার এই জায়গা থেকে খুচরা নিয়ে যায়। কারণ হলো আমার এই জায়গায় একটা তাজ্জব বিষয় হলো, কেউ যদি দুধ নিতে চায় এলাকার মধ্যে কেউ, তাহলে তার প্রি অর্ডার করতে হয়, বুকিং দিতে হয়। আচ্ছা, যদি প্রি অর্ডার না করে সে ওই দিন এসে নগদে দুধ পাবে না, কারণ এত ভালো আপনার কোয়ালিটিটা ভালো। আশেপাশে মানুষ চায়ও বেশি, ভালো চায়, ফ্যাটের পরিমাণ ভালো থাকে। আর আমরা কোনো কি বলে এটাকে, মানে রেডি কোনো কিছু খাওয়াই না, আমরা নিজেদের তৈরি এই যে খাওয়ানোর কথা বললেন, এই প্রশ্নটাতে আসতে যাচ্ছি। এত ভালো দুধ দেয় তাহলে তো খাওয়ার পরিমাণটা ভালো। কি কি খাবার দেন, কতটুকু পরিমাণে দেন? আমরা সবই ন্যাচারাল। যেমন হলো আর আমরা কাঁচা ঘাস একটা গাভীরে তার ওজন বেঁধে, যেমন এই গাভীটার আমি সর্বনিম্ন 35 কেজি কাঁচা ঘাস প্রোভাইড করব পার ডে, সকাল বিকাল। উপরে যা খাইতে পারে। আমার ঘাসের আল্লাহর রহমতে পর্যাপ্ত পরিমাণে ঘাসের জমি আছে। এটা কোথায়? এটা আশেপাশে আছে, এই খামারের আশেপাশে আছে। আর হলো যে আপনার ওরে আমরা পুষ্টিকর খাবার, প্রোটিনের যেসব খাবারে বেশি প্রোটিন আছে ওইসব খাবারটা আমরা ওরা প্রোভাইড করি, যেমন খেসারি, মশারি, সয়ামিল, তারপরে গমের ভুসি, তারপরে ভুট্টা, অল্প পরিমাণে কুড়া, এইসব খাবার যেগুলোর মধ্যে প্রোটিন আছে। তারপরে ডাবলি ভুসি, তারপরে সয়া হাল, এগুলো আমরা প্রোভাইড করি আল্লাহর রহমতে। তাহলে মাসে আপনার খাবারের পেছনে খরচ কেমন লাগছে? মাসে খাবারের পেছনে আমার খরচ আছে প্রায় 8 লাখ টাকার কাছাকাছি। 8 লক্ষ টাকার কাছাকাছি। আচ্ছা, এই যে গাভীগুলো এত ভালো দুধ দিচ্ছে, এত ভালো খাবার খাচ্ছে, এটা পরিচর্যা তো ভালো হচ্ছে সেটা বুঝতে পারছি। পরিচর্যাগুলো আসলে করছেন কারা? পরিচর্যা গুনি করছে আমার খামারের যারা স্টাফ আছে তারা। কতজন স্টাফ আছে? আমার খামারে 6 জন খামারের স্টাফ আছে, ম্যানেজার সহ 8 জন আছে। আচ্ছা, উদ্যোক্তাদের এটা একটা চমৎকার ব্যাপার যে তারা কর্মসংস্থানের ব্যবস্থাটা করে থাকে। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা একটু ওপাশে দেখতে যাই, এদের যে বাচ্চা আছে তাদের পরিচর্যাটা কোথায় করেন, কিভাবে করেন? আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাই বকে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। এখানে তাহলে হচ্ছে বাছুরগুলোকে রেখেছেন এখানে আমাদের ভবিষ্যৎ। আচ্ছা, ভবিষ্যৎ, খাবারের ভবিষ্যৎ। কতগুলো আছে এখানে খাবারের ভবিষ্যৎ? 18টা বাচ্চা আছে। তো এগুলোর আসলে পরিচর্যা আপনি কিভাবে করেন? বা এখানে এই বাচ্চা হলো খামারের ভবিষ্যৎ। কোন উদ্যোক্তা যদি তার খামারের ভবিষ্যতের রক্ষণাবেক্ষণ করতে ব্যর্থ হয় তাহলে সে খামারে উন্নতি লাভ করতে পারবে না। কারণ একটা গাভী বাচ্চা দেয়, তার বাচ্চা দেওয়ার সময় লাগে 300 দিন। 300 দিন অপেক্ষা করার পরে একটা ভবিষ্যৎ পাওয়া যায়, মানে একটা বাচ্চা পাওয়া যায়। যদি সেই বাচ্চাটারে আমরা সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করতে না পারি তাহলে ব্যর্থ। আচ্ছা আচ্ছা, তাই ওই সুবাদে আমরা সফল হওয়ার সুবাদে আমরা বাচ্চা জন্মগ্রহণ করার পরই আমরা বাচ্চারা এনে খাঁচায় রাখি, জানি ওর সাথে কোনো জীবাণু কানেকশন হইতে না পারে। আচ্ছা, কতদিন রাখেন ওখানে? আমরা ওই খাঁচাতে 28 দিন পর্যন্ত রাখি। 28 দিন পর আমরা এই খোলা পরিবেশে ছেড়ে দিই। এটা রাখার উদ্দেশ্য হলো যেন ওর নাভির সাথে
ওর মুখে কোনো জীবাণু এফেক্ট না করতে পারে। তো ওদের খাবারটা কিভাবে খাওয়ান তাহলে? খাবারটা ওদের আমরা ফিটারের মাধ্যমে খাওয়াই। মাপ আছে, একটা বাচ্চার সকালে 2 কেজি পরিমাণ দুধ খাওয়ায়, জি। বিকালে 2 কেজি পরিমাণ দুধ খাওয়ায়, 2 বেলাতে খাওয়ায়। কিন্তু ওর বয়সের সাথে সাথে এই খাবারটা কমে যায়। আচ্ছা। আর আমরা ওদেরকে দানাদার খাবারে আস্তে আস্তে অভ্যস্ত আচ্ছা, করি, আচ্ছা, মানে 28 দিনের পর থেকে দানাদার খাবার অভ্যস্ত করি। আচ্ছা আচ্ছা, 28 দিনের পর থেকে কি ধরনের দানাদার খাবার ওরা শুরুতে খায় আসলে? আমরা ওদের শুরুতে যেমন খাবারের সাথে হালকা মিনারেল ইউজ করি, মিনারেল পাউডারটা ইউজ করি, আর হালকা কুড়া ভুসি দেই সাথে, আচ্ছা। তারপরে ডাবলি ভুসি দেই, তারপরে মশারি ভুসি দেই, সোয়া হাল দেই, এইসব খাবার ইউজ করি আমরা। আচ্ছা, তো এই খাবার আপনারা কতদিন পর্যন্ত দেন, আর এখান থেকে ওদেরকে মুভ করেন কখন? এইখান থেকে যখন আমাদের ওদের 3 মাস হয়ে যায় তখন আমরা ওই সাইডে মুভ করি। আচ্ছা, 3 মাস বয়সের পর ওই অন্য side একটা move সেটে করি। নিয়ে যান। ওইখানে 3 মাস থেকে কতদিন পর্যন্ত রাখেন? ওইখানে 3 মাস থেকে আমরা বাছাই করি যে মেয়ে বাচ্চা এক সাইড করি আর ছেলে বাচ্চা এক সাইড করি। আচ্ছা। এর আগে আবার আরেকটা কাজ করি, কি? সেটা হলো একটা বাচ্চা যখন 21 থেকে 41 দিন হয়, এই 21 থেকে 41 দিনের ভিতরে এই জায়গাতে আমরা বাচ্চা আবার মেয়ে বাচ্চাগুলিরে মুন্ডি করে দিই। মুন্ডি করে দেন। আর ছেলে বাচ্চাগুলো কি কি করে? ছেলে বাচ্চাগুলি যে এরকম আছে ওই রকমই থাকে, কারণ ষাঁড় গরুর সৌন্দর্য হলো শিং। ভাইয়া, এদের ভ্যাকসিনের ব্যাপারটা একটু বলেন। ওদের তো বিভিন্ন ধরনের ভ্যাকসিন বিভিন্ন সময় লেগে থাকে, কি কি দিয়েছেন এই পর্যন্ত, আর কি কি লাগবে, আমি কত বয়সে দেন? একটা বাচ্চা যখন 41 দিন বয়স হয় তখন সর্বপ্রথম ওরা আমি এফএমডি ভ্যাকসিন দিই। আচ্ছা। এফএমডি ভ্যাকসিন দেওয়ার সাথে সাথে ধরেন একটা ভ্যাকসিন দিলে তো কিছুদিন সময় লাগে আরেকটা ভ্যাকসিন দিতে, 15 দিন গ্যাপ করি, 15 দিন পর আবার আমি বাদলা ভ্যাকসিন দিই। আচ্ছা। বাদলা ভ্যাকসিন দেওয়ার 15 দিন পর আবার আমি লাম্পি স্কিনের যে ভ্যাকসিনটা এটা দিই। বর্তমানে লাম্পি স্কিনের তো অনেক সমস্যা, আমার খামারও কখনো ইনফেক্ট করে না, কিন্তু এই গত 2-3 মাস আগে একটা বাচ্চা ইনফেক্ট করছিল, আচ্ছা। কিন্তু আল্লাহর রহমতে কাম ব্যাক করছে। আচ্ছা, সেই বাচ্চাটা এখন সুস্থ? হ্যাঁ, এখানে সুস্থ। কি আছে? এখানেই আছে সেই আচ্ছা, বাচ্চাটা। আচ্ছা। সেই বাচ্চাটা হলো এই বাচ্চাটা। ওই বাচ্চা ওর অনেক সমস্যা ছিল, কিন্তু আল্লাহর রহমতে ভালো হয়েছে। তারপরে আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে আবার তরকা ভ্যাকসিন ইউজ করি। আচ্ছা, এখানে তো আমরা আসলে ইনফ্যান্টদের মানে এই বাছুর বাচ্চাদের যে পরিচর্যার ব্যাপারটা সেটা জানলাম। আলাদা অন্য কোনো ব্যাপার আছে এদের সাথে সম্পৃক্ত যেটা আপনি শেয়ার করতে চান? যেমন আলাদা বিষয়টা হলো এরাই তো ভবিষ্যৎ, এদের তো স্পেশাল যত্ন করতে হবে। স্পেশাল যত্ন না করতে পারলে সে খামার তো বড় হইব না। যেমন ঠিক টাইম মতো কৃমির ডোজটা করতে হবে আচ্ছা আচ্ছা। বাচ্চাদের, যেটা মেন বিষয়। 1 মাস হইলে আমরা কৃমির ডোজটা করে দিই। যেমন কৃমির ডোজ আমরা প্রথম লিকুইড খাওয়াই কৃমি, তারপরে 15 দিন পরে আবার আমরা একটা আইভারমেট্রিক দিয়ে দিই ওকে আচ্ছা, আচ্ছা। চামড়ার নিচে। এটা হলো একবার বুস্টার ডোজ। এটা দিলে আল্লাহর রহমতে ওর খাবার দাবার ওর কৃমি এফেক্টেড করবে না। আচ্ছা। খাবার দাবার ঠিক থাকবে, ওর পশম স্কিন ঠিক থাকবে। আর বাছুররা আমরা অল টাইম জিঙ্ক খাওয়ানোর চেষ্টা করি। জিঙ্ক খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতাটা ঠিক থাকে। এটা হলো সকলেরই মনে হয় খাওয়া উচিত। স্পেশাল ভাবে যত্ন করি, কারণ এরাই তো আমার ভবিষ্যৎ। আচ্ছা। এই কারণে আল্লাহর রহমতে আমার খামার মর্টালিটির পরিমাণ খুবই কম। আচ্ছা ভাইয়া, এখন একটু ভিন্ন প্রসঙ্গেও যেতে চাই। আপনি বলেছিলেন 30 লক্ষ টাকার ইনভেস্টমেন্ট আপনার প্রথমে ছিল, এরপর তো এটা আসলে ধীরে ধীরে বেড়েছে, এখন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এখন যদি চিন্তা করি কত টাকা আপনার এখানে ইনভেস্টমেন্ট রয়ে গেছে? এখানে ইনভেস্টমেন্ট তো আস্তে আস্তে হয়েছে, এটা অ্যাকুরেটলি বলা যাবে না। কিন্তু আনুমানিক? এখন আনুমানিক তাও ধরেন এখন 1 কোটি টাকার কাছাকাছি ইনভেস্ট হয়েছে। আচ্ছা। কিন্তু আমার এখন ডিপোজিট দাঁড়ায় গেছে 2.5 কোটি টাকার উপরে, প্রায় আচ্ছা। 3 কোটি টাকা। প্রায় 3 কোটি টাকার মতো। আর আপনি এখান থেকে টার্নওভার মাসিক কেমন পাচ্ছেন সব খরচ বাদ দিয়ে? যেমন আপনার প্রোডাকশন খরচ আছে, যেমন আপনি দুধ বিক্রি করেন, বিভিন্ন জিনিস লাগে সেখানে প্যাকেট করা, বা আপনার যে সোর্স আছে যারা এখানে কাজ করছেন তাদের সব খরচ বাদ দিয়ে কেমন থাকছে? এই সব খরচ বাদ দিয়ে আমার আল্লাহর রহমতে 1 লাখ টাকার উপরে থাকে। আচ্ছা, তো নতুন যারা শুরু করবে তাদের উদ্দেশ্যে আপনি আসলে কি বলবেন? আপনার তো 6 বছর হয়ে গেছে, 6 বছরের মধ্যে আপনি লাভ কখন থেকে আসলে করছেন মনে করছেন? যারা এই খামার থেকে লাভের আশায় করব তাদেরকে অবশ্যই ধৈর্যের সাথে খামার করতে হবে। তাদেরকে ধৈর্য ধরতে হবে মিনিমাম 3 বছর। 3 বছর। 3 বছর। আর এই খামার যারা শুরু করব তারা শুধু দুধের আশায় শুরু করলে হইব না, শুধু ফ্যাটেনিং এর আশায় শুরু করলে হইব না। আচ্ছা। এখানে আমার যে মতামত, আমার এই 5 বছর অভিজ্ঞতায়, 5-6 বছর অভিজ্ঞতায়, এখানে 3-এর মিশ্রণ থাকতে হইব। আচ্ছা। একটা হলো গাভী থাকতে হইব, তারপরে বকনা থাকতে হইব, তারপরে হলো ফ্যাটেনিং এর কিছু ষাঁড় গরু থাকতে হবে। এর কারণ হলো আমার গাভীগুনি যখন দুধ দেওয়া শেষ হয়ে যাব তখন জানি বকনাগুনি আবার দুধ দেওয়া শুরু করে। আচ্ছা। এই স্টেজের মধ্যে থাকতে হবে, মানে এখান থেকে কখনো যেন গ্যাপ না পড়ে যায়। গ্যাপ না পড়ে। তাহলে কি হবে, এই যে খাবারের যে টাকাটা, যে আমার দুধ থেকে টাকাটা কন্ট্রিবিউট হয়ে যাবে খাবারের সাথে, তাহলে ওই উদ্যোক্তার চাপ করবে না কখনোই। আর যদি শুধু ওই যে 10টা দিয়ে শুরু করলো, 10টার দুধের আশায় খামার পরিচালনা করলো, তখন কিন্তু তার এক সময় যেহেতু দুধ দেওয়া ক্লোজ হইব, তো আর সারাক্ষণ দুধ দিব না, প্রেগনেন্ট করতে কষ্ট হইব, তখন ওই খামারের
কষ্ট হবে। ওই টাইপের খামারিরাই যারা বুদ্ধি দিয়ে কাজ না করে, ওই টাইপের খামারিরাই 1 বছর পরে ক্লোজ করে দেয়, বলে যে আমার লস হয়েছে। কিন্তু তাকে অবশ্যই কোনো খামারে সফল হইতে গেলে 3 বছর বা 5 বছর অপেক্ষা করতে হবে যদি লাভের মুখটা দেখতে চাই। আচ্ছা ভাই, আপনি আমাদেরকে অনেকটা সময় দিয়েছেন এবং খামারের বিস্তারিত জানিয়েছেন, আমরা আসলে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা, আপনাকে। ধন্যবাদ আপনাদের আসার জন্য। জি। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আজ সারাদিন আমরা কাটালাম রাফিন ডেইরি হাউসে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ডেইরি হাউসের বা ফার্মের আদ্যপান্ত। এখানকার স্বত্বাধিকারী কিন্তু নতুন করে আপনাদেরকে বিভিন্ন তথ্য জানানোর চেষ্টা করেছেন যারা নতুন শুরু করবেন তাদের উদ্দেশ্যে। আমি আশা করছি এই পর্বটি আপনাদের জন্য উপকারী হয়ে উঠবে। আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছে আমি নূরে জান্নাত, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আগামী পর্বে আবারও কোনো খামারি বা কৃষকের গল্প নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই দীপ্ত কৃষির সাথেই থাকুন।